দিক দাদা আর তোমরা আবার আইসো, আমি ক্লাস শুরু করে দিছি তো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজ এই করোনার মহামারীর কারণে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে আনতে হচ্ছে। আমরা আশা করি তোমরা নিশ্চয়ই সবাই বাসায় আছো, নিরাপদে আছো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আমি আহ্বান করব যারা যারা যুক্ত হয়েছো একটু কমেন্টস করে আমাকে কি স্পষ্ট দেখা যায় বা বোর্ড দেখা যায় কি না। আমি দেবিদ্যা রেয়াজউদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের যে ফেসবুক পেজ থেকে তোমাদেরকে লাইভে আজকে ক্লাস নিব। তোমরা একটু কমেন্টস করো, আমি একটু দেখি। আর তোমরা এই তোমাদের যে টাইমলাইন শেয়ারে একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করো। আমি আতিক স্যারের দৃষ্টি কামনা করছি যে আমার সাউন্ড এবং ছবি ক্লিয়ার আসছে কি না একটু জানানোর জন্য। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা একটু কমেন্টস করো, আমি একটু দেখতে চাচ্ছি তোমরা আমাদেরকে শুনতে পাচ্ছ কি না, বা আমার সাউন্ড এবং ছবি ক্লিয়ার আসছে কি না, বোর্ড দেখা যাচ্ছে কি না। হ্যালো, কমেন্টস দিয়েছেন, বুঝতেছি না তো, আসতেছে না। ঠিক আছে, শুরু করব। আচ্ছা, একটু জুম করব না। জি, ধন্যবাদ আতিক স্যারকে। আতিক স্যার কমেন্টস করে জানিয়েছে সাউন্ড এবং এখন বোর্ড কি দেখা যাচ্ছে একটু যদি আরেকবার ক্লিয়ার করতেন, আমাকে দেখা যাচ্ছে কি না। ওকে, ধন্যবাদ আতিক স্যার। আমরা শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বিভিন্ন আরও ফ্রেন্ডদেরকে তোমরা যুক্ত করে নাও, যারা যারা যুক্ত হয়েছো তোমরা আশা করি সবাই যুক্ত হতে পেরেছো। আর যারা যুক্ত হতে যাচ্ছ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আবু, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি এই নবম দশম শ্রেণীর
হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে কথা বলবো, দশম অধ্যায়। তো তোমাদের তার পূর্বে কিছু কথা বলে নেই। আমি একটা জিনিস একটু আঁকবো, তোমরা একটু একে এটার সম্পর্কে একটু অবশ্যই দেখবে। এটাকে আমরা কি বলি? চাকা, হিসাব চক্রের একটা চাকা। এভাবে আমাদের পর্যায়ক্রমে এটা ঘুরে। প্রথম আমরা লেনদেনগুলো লিপিবদ্ধ সংগৃহীত করি, লিপিবদ্ধ করি, তারপরে এটা শ্রেণীবিভাগ করি, তারপরে আমরা রেওয়ামিল তৈরি করি, তারপরে আসে আমাদের আর্থিক বিবরণী। এবার তোমাদেরকে আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, তোমরা বলতে হবে এই ছবিটা কি বোঝাচ্ছে। আমি এইভাবে এঁকে দেখাচ্ছি, তোমাদের বইয়ে আছে অবশ্য, তোমরা বইটা খেয়াল করলে বুঝবে। এই হলো 1 নাম্বার, আর আরেকটা আছে এইভাবে, এটা আমি দিলাম 2 নাম্বার। এইটা দিয়ে তোমরা একটু কেউ কি বলতে পারবে এগুলো কি? আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে কি বলি? এটাকে আমরা লাভের সাথে তুলনা করতে পারি, আর এইভাবে যখন আসে এটা ক্ষতির সাথে তুলনা করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে গেছো আমরা আজকে লাভ ক্ষতি নির্ণয় করতে যাব, যেই অধ্যায়ের মাধ্যমে আমরা দশম অধ্যায়ে লাভ ক্ষতির যে বিষয়টা, সেই বিষয় অংশটা হলো পাঠ্যপুস্তক বিষয়টা। আমি এটা মুছে ফেলছি। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা লিখে নিয়েছ। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা খাতা কলম সাথে নিয়ে বসে যাও। আমরা কিছু আজকে কাজ করব। আমরা কয়েকটা জিনিস এখানে বিষয় নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণীর বিষয়গুলো নিয়ে এখানে যেই অংশটা আছে সেই অংশটা নিয়ে আমরা একটু কথা বলবো। তোমরা তোমাদের দশম অধ্যায়ের পৃষ্ঠাগুলো খোলো। পৃষ্ঠা নম্বর 141। তোমরা এখান থেকে আমরা কিছু জিনিস আজকে 2টা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হলো যে বিশদ আয় বিবরণী। মূলত বিশদ আয় বিবরণীর বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা জানি প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থী বন্ধু, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান তার একটা নির্দিষ্ট সময় শেষে তার মুনাফা অর্জনের উদ্দেশ্যে সে ব্যবসাটা চালু করে এবং নির্দিষ্ট সময় শেষে সে লাভ হয়েছে কিনা সেটা জানতে চায়। তো সেটা জানতে হলে আমাদের কতগুলো হিসাবের বই অতিক্রম করে আসতে হয়, লেনদেনগুলোকে সুন্দরভাবে শনাক্ত করতে হয়, সেগুলোকে আমাদের হিসাবের খাতায় লিপিবদ্ধ করে শ্রেণীবদ্ধ করে তারপরে বৎসরের শেষে একটা হিসাবের মাধ্যমে, এই আর্থিক বিবরণীর মাধ্যমে লাভ লোকসান বের করে। তাহলে এখন আমরা এই যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হলো বিশদ আয় বিবরণী। এখানে বিশদ আয় বিবরণীর আমরা করব, উদ্দেশ্য দেখব, তারপরে সেটা কিভাবে প্রস্তুত করা হয় সেটা আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রস্তুত সম্পর্কে, প্রস্তুত কিভাবে করতে হয় সেগুলো নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আমরা কিছু জিনিস একটু আলোচনা করি। এখানে আর্থিক ফলাফল নির্ণয় করা যায়, কারণ যেহেতু লাভ ক্ষতি আর্থিক ফলাফলটা, আরেকটু হলো আর্থিক অবস্থা জানা যায়। তো বিশদ আয় বিবরণীর মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার বছরের শেষে গিয়ে আর্থিক ফলাফল জানতে পারে, অর্থাৎ লাভ ক্ষতি জানতে পারে। আমাদের এই হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে আমাদের 5টা অংশ এখানে আলোচনা করা হয়। একটা হলো বিশদ আয় বিবরণী, আরেকটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হলো আর্থিক অবস্থার বিবরণী, আরেকটা হলো নগদ প্রবাহ বিবরণী, আরেকটা হলো যে আর্থিক অবস্থার যে বিভিন্ন নোট এবং এগুলো নিয়ে ব্যাখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়। আমাদের হিসাব বিজ্ঞানের যে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ে
আমাদের এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইটাতে দেখো একটু, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে হলো আর্থিক অবস্থার বিবরণী। তারপর আরও আছে দুইটা, আমরা এখানে লিখে দিচ্ছি, তোমাদের বইও আছে, একটু দেখলে জানতে পারবা। নগদ প্রবাহ বিবরণী, যদিও আমাদের এটা নবম দশম শ্রেণীতে এগুলা দরকার পড়ে না বা এটা আলোচনায় আসে নাই। আরেকটা হলো বিভিন্ন নোট, মানে আর্থিক অবস্থার ইয়েতে বিভিন্ন নোট ও ব্যাখ্যা, মানে বিভিন্ন ধরনের নীতির ব্যাখ্যা এগুলো থাকে। আমরা মূলত এই তিনটা, নবম ও দশম শ্রেণীতে এই তিনটা জিনিস নিয়ে আলোচনা, মানে এখানে আমাদের এই পাঠ্য বইয়ে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক মানে ফলাফল জানা যায়, অর্থাৎ লাভ ক্ষতির পরিমাণ জানা যায়। একটা নির্দিষ্ট সময়ে শেষে কোনো প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে যে আমাদের একটা লাভ অথবা লোকসান বের হয়। তারপরে আছে মালিকানা সত্ত্ব বিবরণী, এটা আমরা পরে অন্য একদিন আলোচনা করব। আর আরেকটা আছে আর্থিক অবস্থার বিবরণী, সেগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করব। তা শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা বিশদ আয় বিবরণী নিয়ে, এই তিনটাকে মিলে বলা হয় আর্থিক বিবরণী। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার আয় ব্যয় নির্ণয় করে মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা জানে। এই টোটাল সম্পূর্ণটা মিলেই হলো আর্থিক বিবরণী। এটা বছরের একটি নির্দিষ্ট সময়ে গিয়ে করা হয়। আমরা যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশদ আয় বিবরণী। এখন আমরা বিশদ আয় বিবরণীর কিছু জিনিস দেখব, তোমরা একটু পাঠ্য বইটা দেখো। বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে পারবো এবং তা থেকে লাভ ক্ষতি ব্যাখ্যা করতে পারবো। এবার আসো আমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে একটু ধারণা নেই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বিশদ আয় বিবরণী মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়। ইতিমধ্যে তোমরা জেনেছ যে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেনগুলো তোমরা চতুর্থ অধ্যায়ে পড়ে আসছো। যেই অধ্যায়গুলো এখানে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো দিয়ে আমাদের বিশদ আয় বিবরণী তৈরি করা হয়। এখানে সেবা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান এবং পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। সেবা আয়কারী প্রতিষ্ঠানগুলো সেবা থেকে যে আয় হয় এবং সেবা দিতে গিয়ে যে ব্যয় হয়, সেই পার্থক্যটাকে যদি নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় সেবা আয় প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী। আর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে পণ্য বিক্রয় থেকে, মূলত মূল আয়টা হলো বিক্রয় থেকে আসে, সেই বিক্রয় থেকে বিভিন্ন আয় থেকে আর অন্যান্য আয়গুলো থেকে যখন তার ব্যয়গুলো বিয়োগ করে বা বাদ দেওয়া হয়, তখন সেখানে হয় লাভ হবে, না হয় ক্ষতি হয়। তাহলে বিশদ আয় বিবরণীর মধ্যে আমাদের মূলত কি আসে? এখানে নিট বিক্রয় আসে। নিট বিক্রয়, এটা হলো এই বিক্রয় থেকে আমাদের আয় আসে। নিট বিক্রয়টা এইভাবে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পরে যেটা থাকে এটাকে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়, বিক্রিত পণ্যের ব্যয়, এগুলোর ব্যাখ্যা আমরা একটা পর্যায়ক্রমে দিচ্ছি। নিট বিক্রয়টাকে এটাও দিচ্ছি এবং বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে তোমাদের এই যে মানে আমাদের একটা আয় লাভ বের হয়, সেখান থেকে এক মুনাফা বের হয় এবং মুনাফা থেকে পরিচালন আয় যোগ করতে হয়। পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমরা নিট মুনাফা বের করি, মোট মুনাফা। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। মোট মুনাফার সাথে পরিচালন আয় যোগ করতে হয় এবং পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যায়।
এবং এখানে পরিচালন ব্যয়টাকে এখন অন্যান্য ব্যয় হিসাবে চিহ্নিত করেছে। আগের বইগুলোতে পরিচালন ব্যয় হিসাবে চিহ্নিত ছিল। আমরা আবার বলছি এগুলো যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায় এবং মোট মুনাফার সাথে পরিচালন অন্যান্য আয় যোগ করা হয় এবং পরিচালন ব্যয় বাদ দিলে সেগুলোকে পরিচালন মুনাফা বলা হয় এবং যে অন্যান্য আয় যোগ করে এবং অন্যান্য ব্যয় বাদ দিলে আমরা শেষ পর্যন্ত নিট মুনাফা পেয়ে থাকি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার নিট বিক্রয় নিয়ে কথা বলি। নিট বিক্রয়টা হলো আমার একটা নির্দিষ্ট সময়ে বিক্রয় থেকে যে বিভিন্ন ধরনের ফেরত টেরত বাদ দেওয়ার পরে এখানে নিট বিক্রয় পাওয়া যায়। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা হলো, অর্থাৎ একটা পণ্য বিক্রয়ের আগ পর্যন্ত মানে যে বিক্রয়ের আগ পর্যন্ত যাবতীয় ব্যয়ের সমষ্টিকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। এটাকে আমরা অন্যভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন বিক্রিত পণ্যের ব্যয় হলো, আমরা যদি এটাকে করি, যেমন প্রারম্ভিক মজুদ এটার সাথে যোগ করব আমরা ক্রয়। ক্রয় মানে নিট ক্রয়, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচ এগুলার থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য। এইটা বাদ দিলে যে এই টোটাল সামগ্রীটাকেই বলা হয় এই বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই নিট বিক্রয় থেকে এগুলো বাদ দেওয়ার পরে যেটা বের হবে এটাকে বলা হয় মোট মুনাফা। তোমাদের বইয়ে একটু গুছানোভাবেই লেখা আছে, আমি সেটা ওইভাবেই আনা করে আমি জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মে তোমাদেরকে দেখিয়েছি। এখানে একটা ছকও আছে, ছকটা তোমরা একটু দেখে নিবে। আমরা যে অন্যান্য আইটেমগুলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখন ব্যয়গুলো কি? এটা হলো যে ক্রয় করলে ব্যয় হয় এবং ক্রয় সংক্রান্ত খরচগুলো কি, যেটাকে আমরা প্রত্যক্ষ খরচ হিসেবে চিহ্নিত করি। সেটা হলো ক্রয় পরিবহন হতে পারে, মজুরি হতে পারে, কুলির মজুরি হতে পারে, তারপরে আরও ক্রয় সংক্রান্ত আরও অন্যান্য খরচগুলো মিলিয়ে যে এই যোগ করার পরে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। আর এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। এটা হলো সেবা আয়কারী প্রতিষ্ঠানের বেলা সেবা আয় থেকে সেবা প্রদানের যে ব্যয়গুলো হয় সেটা বাদ দিলে তোমার মোট মুনাফা পাওয়া যায়। আর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমার যে পণ্য বিক্রয় থেকে বিভিন্ন খরচগুলো বাদ দিলে আমাদের মোট মুনাফা পাওয়া যায়। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস বক্সে একটু করো, আমি একটু দেখে নিচ্ছি কমেন্ট বক্সে তোমাদের কোনো আছে কি না। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস বক্সে একটু করো, আমি একটু দেখে নিচ্ছি কমেন্ট বক্সে তোমাদের কোনো আছে কি না। হ্যাঁ, চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি কমেন্টসগুলো হ্যাঁ স্পষ্ট দেখা যায়। আমরা বিশদ আয় বিবরণীর উদ্দেশ্যগুলো নিয়ে একটু কথা বলি। আমরা এখন উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলবো। উদ্দেশ্য আমাদের দুইটা পাই। একটা হলো উদ্দেশ্য এক হলো অর্থাৎ এর দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বের করা হয় এবং লাভ ক্ষতি বের করে নিট মুনাফা বের করা হয়। নিট মুনাফার মাধ্যমে মালিককে জানিয়ে দেওয়া হয় যে সে নিট মুনাফার বাইরে আর কোনো টাকা পয়সা নিতে
পারবে না, কারণ যদি নিট মুনাফার পরের অংশটা যদি নেয় তাহলে তার মূলধন ভেঙে যাবে। তাহলে এখানে আমাদের লাভ ক্ষতি নির্ণয় করা একটা উদ্দেশ্য, এবং মালিককে তার সম্পর্কে জানানো হয়। আচ্ছা, বিশদ আয় বিবরণীর মধ্যে আরেকটা উদ্দেশ্য হলো যে আয় ব্যয়গুলো বিশ্লেষণ করে কিভাবে ভবিষ্যতে আরও আয় বাড়ানো যায়। এটা কিভাবে যে আমাদের ব্যয়গুলোকে কমিয়ে আয়গুলোকে বাড়িয়ে কিভাবে আমাদের সেই ভবিষ্যতে আমাদের মানে আয় ব্যয় বিশ্লেষণ করে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আয় ব্যয় ধারণা সেগুলো নিয়ে যে ব্যয়টাকে কমিয়ে আয় বাড়ানো কিভাবে যায় সেই ধরনের একটা উদ্দেশ্য আছে এখানে। তাহলে এবার আমরা একটু ছকের মাধ্যমে দেখি আমরা কিভাবে বিশদ আয় বিবরণী তৈরি করব। আমরা উদ্দেশ্য দেখলাম, আমরা একটু এর আগে আমরা এইভাবে একটা বিশ্লেষণের মাধ্যমে করেছি এখন আমরা একটা ছক তৈরি করব। ছকটা একটু দেখে নাও এবং সাথে সাথে আমার সাথে সাথে তোমরা লিখে নাও। এইভাবে তোমরা কাঠপেন্সিলে সুন্দরভাবে একটা দাগ টানবে। তোমরা অবশ্যই ঘর করে জেনেছ বিভিন্ন, তারপরে খতিয়ান এগুলো তৈরি করেছ। এখানে কতগুলো জিনিস থাকবে, এখানে হলো এই যে টাকার পরিমাণ, এখানে হলো নিট টাকার পরিমাণ। এখানে আমরা নিট টাকার পরিমাণ, এগুলো বিশদ লেখা হয়, এখানে যোগ বিয়োগ করা হয়। বিশদ টাকার পরিমাণ অনেক সময় যোগ করে। তাহলে এখানে হলো আমাদের বিবরণ, এটা হলো বিবরণ। এখানে হলো আয়সমূহ। প্রথমে যখন এনে বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত বাদ দিব। তারপর আরও আছে, যদি বিক্রয় বারটা থাকে তাহলে বিক্রয় বারটাও বাদ দিব, মানে কারবারি বারটা বাদ দিলে এটা যেটা হবে এটা হলো নিট বিক্রয়। আমরা জাস্ট একটু সংক্ষেপেই করছি, তোমাদের ছকটা একটু দেখে নিবে, তাহলে দেখবা যে এটার সাথে এই যে বিক্রয় থেকে তাহলে আমাদের এগুলো বাদ দিলে আমাদের নিট বিক্রয়টা পেয়ে গেলাম। এখান থেকে আমরা আবার বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। আমি টাকার অঙ্ক লিখছি না, জাস্ট একটু ডট দিয়ে যাচ্ছি। এখানে এটা বিয়োগ করে এখানে আমি একটা লিখলাম। তাহলে এখন নিট বিক্রয় হলো এত টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয়গুলো আমরা বাদ দিব। তোমরা একটু লিখে নিয়েছো। তোমরা এখানে দেখো নিট বিক্রয় আমরা পেলাম, এখানে বিক্রিত পণ্যের ব্যয় এখানে কি ওই মনে আছে বলছিলাম যে, তাহলে আমরা আবার একটু লিখি। যেমন এখানে প্রারম্ভিক মজুত পণ্য, এই জন্য আমি ওইখানে একটু বড় করে লিখেছিলাম প্রারম্ভিক মজুত। তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নাও তোমাদের
144 পৃষ্ঠার নিচের অংশটা, এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, প্রারম্ভিক মজুত পণ্য, এটার সাথে আমরা যোগ করব ক্রয়, তারপরে যোগ করব ক্রয় সংক্রান্ত খরচ। যেমন এখন একটু ব্যাখ্যা করে লিখি, ক্রয় পরিবহন, তারপরে আমদানি শুল্ক। এখানে কি দেখা যায় এই পর্যন্ত? তোমরা কি একটু বলবে? হ্যাঁ, এ পর্যন্ত দেখা যায়। আচ্ছা, আমদানি শুল্ক, তারপরে আছে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, আমার আরও আছে মজুরি, সরি এটা জটা নাই, মজুরি, এগুলো থেকে আমরা যোগ করব। এখানে আমরা যেমন এটা এনে কোলন দিলাম, দেওয়ার পরে এখানে আমরা এটা লিখব, এখানে টাকাটা লিখব। আচ্ছা, ক্রয় থেকে, এখানে ক্রয় থেকে বলি, ক্রয় থেকে আবার ক্রয় ফেরত বাদ দিলে নিট ক্রয়, আমরা এটা নিট ক্রয় ধরেই করলাম। এখানে আমরা লিখে দিতে পারি নিট ক্রয়, কারণ নিট ক্রয় সম্পর্কে তোমাদের একটু আলোচনা হয়েছে যে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিলে এগুলো নিট ক্রয়ের সাথে এগুলো আমরা যখন যোগ করব, তারপর আমদানি শুল্ক, তারপরে শেষে গিয়ে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিব। আচ্ছা, সমাপনী মজুত পণ্য কি, এটা তো তোমরা এর আগেই জেনেছ, অর্থাৎ বছরের শেষের দিন যে পণ্যটা থেকে থাকে, তাহলে আমরা এটা বিয়োগ করব। এই টাকাটা এখানে এইগুলো পরে আমরা এটা বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে, এই টাকাটা হলো আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়। তো এটার সাথে আমরা এগুলার সাথে, আমি টাকার অঙ্কটা লিখছি না শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো সমাপনী মজুত পণ্য, এখান থেকে এটা বাদ দিলে এখানে হলো বিক্রিত পণ্যের ব্যয়টা গেল। বিক্রিত পণ্যের ব্যয় যাওয়ার পরে তাহলে এখানে যেই টাকাটা আসবে, এখানে এই বিক্রয় থেকে বিক্রিত পণ্য দিলে আমাদের এখানে একটা টাকার পরিমাণ বসবে, সেটাকে আমরা কি নামে অভিহিত করব বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা? কি বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হলো মোট মুনাফা। আমরা এখানে লিখি মোট মুনাফা, তোমরা একটু লিখে নাও এটার সাথে। আচ্ছা, এই মোট মুনাফা পেলাম, এবং অন্যান্য যে আরও খরচ আছে, শুধু এখানে বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে হবে না, এখানে আমাদের কি কি খরচগুলো আছে একটু আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা আগে একটু আলোচনা করে নেই। যেমন ব্যবসায় পরিচালনা করতে গিয়ে অনেকগুলো ব্যয় হয়, যেমন আমাদের বিক্রয় করতে গেলে বিক্রয় পরিবহন, এটা একটা খরচ আছে। তারপরে আছে আমাদের বেতন দিতে হয়, কর্মচারীদের বেতন, যেখানে আমরা প্রতিষ্ঠানটা স্থাপনা করেছি, যদি এটা ভাড়া দিয়ে থাকি তাহলে প্রতি মাসে মাসে আমরা ভাড়া দিতে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, বছরে গিয়ে আমাদের সেই ভাড়ার পরিমাণ। তারপর বিদ্যুৎ খরচ, তারপরে বিমা খরচ তো নিশ্চয়ই জানো যে পণ্য আনা নেওয়ার সময় যদি কোনো দুর্ঘটনা থেকে রোধ করা যায়, মানে রোধ করার জন্য আমরা বিমা কোম্পানির সাথে চুক্তি করি, তাদেরকে একটা নির্দিষ্ট সময় আমরা প্রিমিয়াম দিয়ে থাকি, এটা আমাদের জন্য খরচ। তারপরে আরও কি আছে, যেমন আমাদের বিভিন্ন অফিস স্টেশনের, আমরা এটা মুছে ফেলি, তারপরে ওই কথাগুলো একটু বলি, তারপর আমরা নেক্সট ইয়াতে যাব। আবার আমরা জাস্ট আজকে এই বিশদ আয় বিবরণীর যে তৈরির যে অংশটা, সেটা নিয়ে কথা বলবো, আর পরবর্তী সময়ে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জেনে গেছো এখন যে এখানে দেখো আমি যেইগুলো নিয়ে আলোচনা করেছি বা কথা বলেছি, সবগুলোই মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, আর মূলধন জাতীয় ব্যয় সেগুলো যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে সেটা আমরা পরে একদিন আলোচনা করব। তাহলে এখন যেই ব্যয়গুলো নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা কি ভাড়া, তারপর বিদ্যুৎ খরচ, তারপরে আমরা যদি টেলিফোন, এখন তো আর টেলিফোন ওইভাবে নেই, তারপর আমাদের মোবাইল খরচ বা এটা টেলিফোন থাকে, যোগাযোগ, যাতায়াত খরচ, তুমি এক স্থানে গেলা, বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন স্থানে গেলা, যাওয়ার যে খরচগুলো হয় সেগুলো আমাদের খরচে বসে, এগুলো হলো পরিচালন ব্যয় পড়ে। আবার আরও অন্যান্য ব্যয় আছে যেগুলা ব্যবসায়ের সাথে একবারে রিলেটেড না, কিন্তু এটা পরোক্ষভাবে সেই ব্যয়গুলো আছে, এগুলো সবগুলোই আসবে। তাহলে আসলে পরে আমরা নির্দিষ্ট সময় শেষে সেই যত আয় আছে সেগুলো
করব, যত ব্যয়গুলো আছে সেগুলো বাদ দিব, দেওয়ার পরে একটা নির্দিষ্ট মানে ইয়া করার পরে গিয়ে যেটা মালিক দাবি করবে সকল খরচ বাদ দেওয়ার পর যেই টাকাটা থাকবে সেই টাকাটাকে আমরা নিট মুনাফা বলবো, যেটা মালিক দাবি করতে পারে। হ্যাঁ, মালিক এর আগে কখনো এই যে মোট মুনাফা কিন্তু মালিক দাবি করতে পারে না, কিন্তু তার আরও অন্যান্য খরচগুলো আছে। তাহলে খরচগুলো কি কি আমরা এর মধ্যে একটু আলোচনা করেছি, আমরা এখানে একটু লিখি। ছকটা আবার একটু আমি এখানে ওইভাবে ইয়া করি, জাস্ট আমার মনে হয় ছকে লিখলে লেখাগুলো একটু ইয়া হয়। আমি জাস্ট তারপরেও আমরা একটু পরিচালন ব্যয় এগুলো আছে, পরিচালন ব্যয়গুলো নিয়ে কথা বলি। তাহলে এখন আমাদের যেমন এখানে আমরা বাদ দিব কি পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় কি, এটা একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। তো আমি কিন্তু এই ফাঁকে বলে ফেলেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা ধরে ফেলতে পারবে। তো পরিচালন ব্যয়টা কোনটা, যেটা ব্যবসা পরিচালনা করতে গিয়ে ব্যয় হয়, যে একদম সরাসরি, যেমন কতগুলো ব্যয় আছে, তোমার দোকানের ভাড়া দিতে হবে, তারপরে বিদ্যুৎ খরচ, কর্মচারীর বেতন, তারপর বিজ্ঞাপন। হ্যাঁ, আরেকটা মজার বিষয় বিজ্ঞাপন। তোমরা বিজ্ঞাপন সম্পর্কে তো অনেক কিছুই জানো, আমরা টেলিভিশনে বিভিন্ন ইয়াতে দেখি, যেমন প্রতিষ্ঠান তার পণ্য প্রচারের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে, সেইটাও তার জন্য খরচ। তারপরে বিমা কথা বলেছি, তারপরে কর্মচারীর বেতন, তারপর এগুলো। আর মজুরির কথা তো আগেই বলেছি, সেটা আগে চলে যায়। এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা ব্যাপার আছে, যেটা পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত, সেগুলোকে প্রত্যক্ষ খরচও বলে, আর এগুলো পরোক্ষ খরচও বলে। আমরা আগে প্রত্যক্ষ পরোক্ষ বলতাম, এখন এটা হলো পরিচালন ব্যয়, ব্যবসা পরিচালনা সংক্রান্ত ব্যয়গুলো। আমরা এক নজরে একটু লিখি, যেমন বিক্রয়, পরিবহন, বেতন, তারপরে অফিসের ভাড়া, তারপরে বিদ্যুৎ খরচ। তাহলে এখানে এই জিনিসগুলো যখন আমরা বাদ দিব, দেওয়ার পরে আমরা এরপরে নেক্সট আমরা কি করব, হ্যাঁ আরেকটা এখানে আছে, এই ইয়ার মধ্যে আসবে স্থায়ী সম্পদের অপচয়। স্থায়ী সম্পদের অপচয় সম্পর্কে কি ধারণা আছে তোমাদের? যে আমরা সম্পত্তি কিনলাম, সেটা ব্যবহার করতেছি, হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে এটা যখন ব্যবহারজনিত ক্ষয়ের কারণে এটার মূল্য হ্রাস পায়, সেই যে মূল্য হ্রাসটাকে বলা হয় অপচয়। এখানেও এটা আসবে। আরও একটা আসবে, হ্যাঁ যেমন কুড়িন, দেনাদার না, এটা হলো দেনাদারের যে কুড়িনটা, সেটা ওই অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে। তাহলে আমরা একটু দেখে নেই। যেমন আরও আছে, হ্যাঁ কুড়িন এখানে আসবে। আর হলো ব্যাংক চার্জ, আমি ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক চার্জ আসবে, এই বিষয়গুলো আসবে। আমি এখানে অবশ্য সবগুলো লেখা সম্ভব না, তোমরা বই থেকে একটু দেখে নিবে। আমি যেই মূল কথাটা বলছি যে ব্যবসা পরিচালনা সংক্রান্ত ব্যয়গুলোকে বলা হয় পরিচালন ব্যয়। এখন এরপরে এটার সাথে আমরা যোগ করব, আমরা ধরে নিলাম এখানে পরিচালন ব্যয়, আমরা টাকার অঙ্কটা এভাবে লিখলাম, আমরা যেভাবে ছকটা আঁকলাম এইভাবে লিখব। তারপরে আছে যোগ অন্যান্য আয়, যেমন যোগ অন্যান্য আয়। তাহলে অন্যান্য আয়গুলো কি আমরা একটু কথা বলি। অন্যান্য আয়, অন্যান্য আয়টা হলো যেমন স্থায়ী সম্পত্তির আমরা বলছিলাম যে অবচয় একটা খরচ, এটা ঠিক আছে। আবার অনেক সময় স্থায়ী সম্পত্তি তুমি কিনে আনছো, কিন্তু এটা কোনো কাজে লাগতেছে না, এটা তুমি বিক্রি করে দিছো। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যেমন তুমি কোনো একটা যন্ত্রপাতি বা কোনো একটা আসবাবপত্র কিনে আনলা, এখন অফিসের কারণে সেটা একটু হচ্ছে না, ব্যবহারটা এখানে হচ্ছে না, তুমি বিক্রি করে দিলা। যেমন এটা তুমি যদি 70,000 টাকা কিনে আনে থাকো, এখন দেখা গেলো তুমি বিক্রি করতে গিয়ে এটা 75,000 টাকা বিক্রি করে ফেলছো, তাহলে এটা স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ। হ্যাঁ, এটা তোমার অন্যান্য আয়ের মধ্যে আসবে, এগুলো এখানে আমরা যোগ করব। তোমরা একটু বইটা দেখো, দেখলে তোমরা এখানে অনেকগুলো যাবা। যেমন বিনিয়োগ করলে বিনিয়োগের সুদ পাওয়া যায়, তো বিনিয়োগের সুদ, তারপর হলো এই জিনিসগুলো আমরা এখানে অন্যান্য আয় হিসাবে চিহ্নিত করব। তারপর প্রদত্ত বাট্টা, হ্যাঁ তারপর হলো প্রদত্ত কমিশন, আমি প্রদত্ত বাট্টা বলে ফেলছি, এটা হলো আয়, প্রাপ্ত বাট্টা,
প্রদত্ত ঋণের যে সুদ আর কি, প্রদত্ত ঋণ, এটা এক ধরনের বিনিয়োগ। আমি এটা ভুলে প্রদত্ত বার্তা বলে ফেলেছি। তারপরে এই জিনিসগুলো এখানে অন্যান্য আয়ের মধ্যে আসবে। আর ব্যাংক সুদ, এটা তো ইয়াতে যাবে, চার্জ যেটা। আরেকটা আছে ব্যাংক সুদ, এটা প্রাপ্তি। কিভাবে তুমি ব্যাংকে জমা টাকা রেখেছো, তার প্রেক্ষিতে ব্যাংক তোমাকে সুদ দিয়েছে, সেটা অন্যান্য আয় আসবে, সেগুলোকে আমরা যোগ করব। তাহলে যোগ করার পরে যেটা আসবে, এখানে আমরা এটা বাদ দেওয়া, এটা যোগ করলাম। তারপরে আছে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়গুলো বাদ দিব এবং অন্যান্য ব্যয়গুলো বাদ দিব। আচ্ছা, আমরা অন্যান্য আয়গুলো যোগ করব, আর এখানে যোগ করলাম, আর অন্যান্য ব্যয়গুলো বাদ দিব। অন্যান্য ব্যয়গুলো আমরা একটু উপরে লিখি, মানে অন্যান্য ব্যয়গুলো নিয়ে। আচ্ছা, আমরা এখানেই লিখি যে এখান থেকে আমরা অন্যান্য ব্যয়গুলো বাদ দিব। এগুলো বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে সেটা হলো মোট নিট মুনাফা হবে। যেমন বাদ অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় হলো অতিরিক্ত সুদ, আমি ব্যাংকে অতিরিক্ত টাকা তুলে আনছি, ব্যাংক সুদ করেছে, হ্যাঁ, আরও অন্যান্য যেমন স্থায়ী সম্পত্তির অবচয়, ক্ষতি, সেগুলো আসবে। এগুলো যখন বাদ দেওয়ার পরে আমাদের এই যেই টাকাটা আসবে সেটাকে বলবো আমরা নিট মুনাফা, যেটা নিট মুনাফা, যেটা মালিক দাবি করতে পারবে, আমরা এখানে লিখবো। এটি আমরা পর্যায়ক্রমে এভাবে যদি আমরা টাকাটা, আমি এখানে বসাইলাম না কারণ ইয়ার জন্য, তাহলে আমরা জাস্ট ফরম্যাটটা দেখাইলাম। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে আমার মনে হয় সেটা সম্পর্কে তোমাদের হয়তো স্পষ্ট বুঝতে পারবে। আর তোমরা তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতেছো, আমি একটু দেখি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো তো জানছো, আমরা অনেকগুলো পেয়েছি। আমরা প্রায় শেষ পর্যায়ে আজকের এর জন্য যে আমরা একটা ছকটা এভাবে তৈরি করলাম। তোমরা হয়তো আমি সম্পূর্ণটা ওইভাবে বোর্ডের যদি আমরা আরও বিস্তারিতভাবে দেখাইতে পারতাম তাহলে আরও তোমাদের ক্লিয়ার হতো। তো তোমাদের একটা কাজ আমি দেই, তোমরা কাজটা অবশ্যই একটু দেখবে, পালন করবে। একটা ছক আছে, ছকটা যদি তোমরা একটু ভালো করে দেখো আর আমি যে ব্যাখ্যাগুলো দিয়েছি সেগুলো যদি একটু তুমি স্মরণ করে রাখো বা মনে রাখো, তাহলে আমার মনে হয় এটা বুঝতে আরও তোমাদের সহজ হবে। তো সেই পর্যন্ত তোমাদেরকে শুভেচ্ছা, এবং যারা যুক্ত ছিলে তো তোমাদেরকে আমি আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমরা একটা বাড়ির কাজ হিসাবে আমি একটা ছক বলে দিচ্ছি পৃষ্ঠাটায়, সেই পৃষ্ঠার ছকটা তোমরা একটু ভালো করে দেখে নিবে। তোমাদের 143 নম্বর পৃষ্ঠায় শ্রেণীভিত্তিক আয় ব্যয়ের একটা বিবরণ, এখানে পরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, অন্যান্য আয় সম্পর্কে এগুলো ধারণা দিয়েছে। এটা নিয়ে তোমরা একটু কাজটা দেখবে, এটা তোমাদের একটা কাজ। আমরা নেক্সট টাইমে আমাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং তোমাদের একটা ছোটোখাটো একটা গণিত মানে এই ধরনের একটা সমাধান আমি করে তোমাদের সমাধান করে দিব। তোমরা ওই পর্যন্ত তোমরা
সাথে থাকবে। তো আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত হাত ধুবে, অন্তত 20 সেকেন্ড হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর যেখানেই যদি কোনো জরুরি প্রয়োজনে বাইরে যাও তাহলে তুমি মাস্ক পরে যাবে তোমরা, বা অন্তত নিরাপত্তাটা রক্ষা করেই চলবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।